তেলে তেল তেলে জীবনটা গোলমেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেল মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বাড়াবাড়ি কেউ করে কারাকারি দিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বকশিসে মারে তেল সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে তেল তাও লাগে তেল তেলে বোতল বাগায় ডোলে হরেক পদের তেল আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খায় তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা। তো একজন শিল্পী যদি পরিশীলিত না হয় তাহলে আমি তাকে কি করে শিল্পী বলবো এবং তার সম্পর্কে আমি কি লিখবো বলেন? আপনি শিল্পী কাকে বলছেন? উনি তো আমাদের অফিসে একজন মার্কেটিং অফিসার। উনাকে আমরা শিল্পী বানানোর দায়িত্বটা নিয়েছি, ঠিক? আর উনি ব্যক্তি জীবনে কি সেটা দেখার দায়িত্ব তো আমাদের না। আপনি জানেন তো যে আমাদের যে বিজ্ঞাপনটা হিট হয়েছে সেই বিজ্ঞাপনটা এখন আরো বিগার স্কেলে বানাতে হবে, আর সেটার জন্য আপনাদের দুজনকেই ডেকেছি। এখন আমার যে আইডিয়া, মানে আগে যেটা ছিল একজন প্রোটাগনিস্ট ছিল, মানে আমাদের যে মেইন প্রোটাগনিস্ট জাফর মীর, তিনি বললেন যে ব্ল্যাক ডায়মন্ড কালো জিরা তেল চুমুকেই দেশপ্রেম। কিন্তু এইটা আমি এখন চাচ্ছি যে একদম মানে মানে কৃষক থেকে শুরু করে কৃষক, জেলে, মাঝি, কামার, কুমার, নট অনলি দ্যাট, সর্বস্তরের মানুষ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মানে মোট কথা বাংলাদেশের সমস্ত স্তরের মানুষকে দিয়ে আমরা এই যে ট্যাগলাইনটা আপনি লিখেছেন সেটা আমরা বলাবো যে চুমুকেই দেশপ্রেম। এবং তারপরে আমাদের মূল প্রোটাগনিস্ট যে উনি বলবেন, একটু পরে উনি আসবেন, আমরা মিটিংটা ওনার সঙ্গে সেরে নিব। উনি আসবে না? হ্যাঁ, আমরা বাঙালিরা ভীষণ ইমোশনাল, তাই না? মানে ন্যাচারালি আমরা খুবই ইমোশনাল, যে কোনো কিছু বলে ফেলি ইমোশনের বশে, কখন যে কি করি। হ্যাঁ, এটা ঠিক বলছেন। পার্সোনালি আমি কিন্তু অনেক ইমোশনাল। আচ্ছা, আমি কি ইমোশনাল হয়ে কোনো ভুল টুল কিছু করে ফেলেছি নাকি? না স্যার, আপনি ইমোশনাল সেটা তো আমি জানি, আমি অনেকবারই প্রমাণ পেয়েছি সেটা। ভুল কিছু না আসলে, বাট ওই আমরা বিভিন্ন জনকে বিভিন্ন সময় অনেক প্রতিশ্রুতি দিয়ে ফেলছি যে তার দায়িত্ব বাড়ানো উচিত, তাকে কোনো প্রাইজ দেওয়া উচিত। এই কথাগুলো একটু মানে জটিলতা সৃষ্টি করে আর কি। মুসরাত, আমি আসলে বিষয়টা বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলবেন কি বলতে চাচ্ছেন? স্যার, আমি বুঝতে গেলে তো আপনি আবার ভুল বুঝতে পারেন, আমাকে মনে করতে পারেন যে আমি হয়তো কারো সমালোচনা করছি বা মানে পর নিন্দা করছি, পরচর্চা করছি, বাট আমি আসলে সেরকম কিছুই করতে চাই না। আসলে আমি বলছিলাম আমাদের মডেলদের কথা। মানে এখন তো আমাদের কোম্পানিতে অনেক মডেল, অনেকেই কাজ করছে, সবার কথা বলছি না, বাট কিছু কিছু আছে যাদেরকে আমরা মানে তাদেরকে খুব তাদের পারফরমেন্সে হ্যাপি এবং তাদের দায়িত্ব বাড়াতে চাই, পদোন্নতি দিতে চাই, তো তাদের ব্যাপারে বলছি। জাফর মিরের কথা বলতেছেন, রাইট? স্যার, আমি কারোর নাম নিতে চাই না, প্লিজ। এটা আপনি মানে আপনার মতো করে আপনি বুঝে নেবেন, আপনি নিশ্চয়ই ভালো বুঝেন। তো যেটা হলো যে স্যার, আমাদের এমপ্লয়িরা সবাই খুব ভালো কাজ করছে, ভালো পারফর্ম করছে, সব মডেলরা কাজও করছে, কিন্তু আসলে না জেনে না বুঝে মানে ওই এমপ্লয়ি সম্পর্কে, তাদের ব্যাকগ্রাউন্ড, তারা কে, কোত্থেকে আসলো, কেমন নেচারের, কি করতে পারে ভবিষ্যতে, এইটুকু না জেনে আসলে আমার মনে হয় তাদেরকে বড় কোনো দায়িত্ব দেওয়াটাও মানে ঠিক হবে না। পরবর্তীতে দেখা গেল আমরা সবাই ফেস করছি বিভিন্ন রকমের প্রবলেম। ইউ আর রাইট, ঠিক বলছেন এখন। বাট ওসরা, এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড এমনি এত দূর আসে নাই, এত বড় হয় নাই। এটার পিছনে অনেক পরিশ্রম আছে, হাজার হাজার লোকজন আছে, সবাই মিলে, আমরা মিলে আজকে তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেডটা এই জায়গায় নিয়ে আসছি। আর আপনি যে বললেন না যে সবার খোঁজ খবর রাখা উচিত, অবশ্যই। ইভেন আমি বলছি আমারও মানে আমার ইনফরমেশনও আপনার কাছে থাকা উচিত। আছে।
মানে আপনি যেরকম আছেন, আমি যেরকম আছি, আমাদেরকে ফলো করার জন্য আরেকটা করে লোক আছে। আপনি কি করতেছেন সব তথ্য কিন্তু আমাদের কাছে আসতেছে, আমি কি করতেছি সেই তথ্য আসতেছে। সো এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আলহামদুলিল্লাহ স্যার, মানে এটুকু শুনে আমার খুব ভালো লাগলো। এটুকু হলেই ঠিক আছে, মানে সবার ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে, নখদর্পণে থাকে, তাহলে আমার মনে হয় যে সবার জন্যই ভালো। তো আমি বলছিলাম স্যার, আমাদের চট্টগ্রামে এবং পার্বত্য চট্টগ্রামের একটা ইস্যু আছে যে ওইখানে আমাদের কাস্টমার খুব বেশি নেই, মানে ওখানে মার্কেটিং টিমটা একটু দুর্বল। অন্যান্য তেল কিন্তু ওই জায়গায় খুব ভালোই রুল করে যাচ্ছে। তো আমার মনে হয় আমাদের এই জায়গায় মার্কেটিংটা একটু স্ট্রং করা উচিত। আর মির্জাফর উনি খুবই ফিট এই ব্যাপারে। তো আমার মনে হয় কি এই জায়গার জন্য মির্জাফর একদম পারফেক্ট মানুষ হবে। সে মার্কেটিংটাকে অনেক বেশি মানে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে, ওই জায়গায় কাস্টমারটাকে ধরতে পারবে। আপনার কি মনে হয় স্যার? আমার মনে হয় যে আসলে কিছু হবে না, এখানে তো একা কিছু হয় না। আপনার কথা আমরা মানে আমি গ্রহণ করলাম, সবার কাছে গিয়ে বলবো, সবাই গ্রহণ করলে অবশ্যই আপনার কথা মতনই হবে সব কিছু। স্যার আপনি আমার উপরে পুরোপুরি আস্থা রাখতে পারেন। মানে আমি তো সবসময় চাই তিলের খাজা কিভাবে আরও বড় হবে, আরও বড় হবে। এই কোম্পানি তো আমার সব কিছু। তো আমার কথা একটু ভরসা করেন। আমি যে কয়েকটা কথা বলবো বা যদি কোনো সাজেশন যদি আপনি অ্যাকসেপ্ট করেন বা আপনারা যদি এটাকে রাখেন, আমার মনে হয় ভুল করবেন না। অবশ্যই অবশ্যই আপনার উপর তো আমার ভরসা আছে। আপনার উপর ভরসা করি তো আমি অন্য ভাবনায় আগাচ্ছি। ধরেন আমরা খুব দ্রুত একটা নিউজ চ্যানেল খুলব, সেই জায়গায় তো নিউজ রিপ্রেজেন্টার দরকার। কে করবে? তো আমার চোখে আপনাকে পারফেক্ট মনেছে। আপনি তো মার্কেটিং অফিসার হিসেবে 100-তে 100। আমার বিশ্বাস আপনি নিউজে ফাটাই দিবেন। স্যার থ্যাংকস স্যার, আপনি আমাকে যোগ্য মনে করছেন, বাট আমি আসলে মনে হয় না এরকম কিছু পারবো। কফি খাবেন? না স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তো আসলে যেটা বলছিলাম, এটাই আমার পরিবার, যেহেতু আপনি বুঝতেই পারছেন আমি সবসময় ভালো চাই। অবশ্যই আপনি আপনার যে সামনে প্ল্যান, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার সাইড থেকে যা যা করা যায়। যে আপনি কিছু আইডিয়া আমাকে অবশ্যই স্যার, অবশ্যই স্যার। স্যার আমি তাহলে আসি। নুসরাত, আপনি কি ম্যারিড? না স্যার, আমার বিয়ে হয়নি। গুড। যাম। কি স্যার? আর এই যে মিস্টার আর্ট ডিরেক্টর, আপনার পুরনো যে রোগটা ছিল সেটা তো আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনি পরে আছেন হলুদ পাঞ্জাবি, বলছেন লাল পাঞ্জাবি পরে আছেন। কোথায় আমি লাল পরে আছি? আপনি হলুদ পাঞ্জাবি পরে আছে। আরে যে টকটকে লাল, অ্যাবসলিউট রে। আরে বাবা থামেন আপনারা, ক্লিয়ার করেন কি বলতে চান আপনি। আমি বুঝে ফেলেছি আপনাদের সঙ্গে আমার থাকা হবে না। মানে আপনাদের সঙ্গে থেকে থেকে যে মানে আমার যে শিল্প দেখার চোখ, যে আর্ট ডিরেক্টর ফাত্তার দেখার যে চোখ, সে দেখার চোখের মধ্যে ছানি পড়ে যাচ্ছে। আমি আগে ভালো ছিলাম, ওই যে আমি লালকে কালো, কালোকে সাদা, সাদাকে লাল, হ্যাঁ ওটাই আমার দেখার দৃষ্টি ছিল। শুনেন আপনাদেরকে একটা কথা বলি, আপনার তো সরল রেখায় দেখেন, শিল্প ওরকম না। শিল্পকে দেখতে অন্য চোখে। আপনি যা দেখছেন আমি তা দেখছি না, আবার আমি যা দেখছি আপনি তা দেখছেন না। একটা কথা আছে না, সত্য ঠিক ততটুকু নয় যতটুকু চোখে দেখা যায়, শিল্প অনেকটা তাই। কিন্তু আপনাদের সঙ্গে থেকে থেকে আমি দিকভ্রান্ত হচ্ছি, আমি পথভ্রষ্ট হচ্ছি। আমি পারবো না। এই যে আমি আমাদের স্যারকে যেভাবে দেখেছিলাম ওটা ঠিক ছিল। আমি আমার লাইনেই থাকবো, যদি এতে আমার কোনো শাস্তি হওয়ার হোক, যদি আমাকে ওই সক্রেটিসের মতো হ্যামলক্ষ্যে মাঠের মধ্যে আমাকে মৃত্যুবরণ করতে হোক, কিংবা আমাকে যদি ক্ষুদিরামের মতো ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তো আমি ঝুলে যাব। আমি হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে মিডিয়াবাসী। প্লিজ স্টপ, মাক চাচ্ছি। দেখেন ম্যাডাম, উনি কি বললেন একটু আগে? বললেন যে উনি ক্ষুদিরাম হবেন, ক্ষুদিরাম হয়ে ফাঁসি কাছে ঝুলে যাবেন, উনি বিষ খেয়ে মারা পড়বেন। কিন্তু দেখেন এই যে কথাগুলো উনি বললেন, এটার সারাৎসার কি যারা জানেন? এটা হলো গিয়ে তার অবিদ্যা শিক্ষার ফলাফল। অবিদ্যা? তাই মহাজ্ঞানীর বাচ্চা, জ্ঞান মারাও না আমার জ্ঞান। শিল্প সাহিত্য ছাড়া আমার মনে হচ্ছে আমি এখন মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী টের হয়ে। প্লিজ অনেক হয়েছে, প্লিজ
ব্যক্তিগত রেচার্সি বন্ধ করেন। একটু পরে জাফর মির সাহেব আসবেন। আসবি না? আমরা সুস্থ মাথায় আমাদের মিটিংটা করব। সিরাজ চৌধুরী, তুই আমার পূর্ব বংশ নিয়ে টিটকারি দিস। আমার পূর্বের বংশ নাকি তেলে খাজা বিক্রি করত, তারপরে কেরোসিন তেল বিক্রি করত। তোর পূর্বপুরুষ কখনো কেরোসিন তেল বিক্রি করেনি। কেরোসিন তেলের সাথে পানি মিশিয়ে সেই পানি বিক্রি করেছে। সব মিথ্যা কথা। আমার পূর্বপুরুষ তেলে খাজার আগে বংশের পর বংশ এই সাম্রাজ্য রাজত্ব করেছে। এই রাজ্যের আমরা সম্রাট। রাজ্যে আবার কখনো সম্রাট হয়েছে নাকি? হ্যাঁ, ওইসব মিথ্যে কথা দিয়ে কখনো চিড়ে ভেজানো যাবে না, বুঝেছিস? সিরাজ চৌধুরী, লড়াইয়ের ময়দানে প্রমাণ হবে আমাদের রাজ্য ছিল কি ছিল না, আমরা রাজবংশ ছিলাম কি ছিলাম না। তবে তাই হোক, আজকে প্রমাণ হয়ে যাক কে দুষ্কৃতিকারী আর কে অভিজাত বংশে। এই দলল দিতে আমি ফলাফলা করব। এবার যে মাটিতে তোর রক্ত প্রথিত, যে মাটিতে তোর রক্ত গ্রন্থিত, সেই মাটি ও মানুষের সাথে তুই বিশ্বাসঘাতকতা করেছিস ওই ভিনদেশী বেনিয়াদের চালাকিতে পড়ে। অতএব তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। লোভের নেশায় ভুল করে তুই করলে মহাপাপ। লোভের নেশায় ভুল করে তুই করলে মহাপাপ। জনতার আদালতে, জনতার আদালতে বিচার হবে, পাবে না তুই মাপ। লোভের নেশায় ভুল করে মুরব্বীদের কথা সবসময় শুনতে হয়। যখন আমরা শুনি না তখনই কিন্তু বিপদটা ঘটে। কারণ অভিজ্ঞতার একটা দাম আছে, বুঝতে পেরেছেন? আপনার কথা সত্যি, মানে মিলে যাচ্ছে। মীর সাহেব সম্পর্কে নিয়ে আপনি যে কথাগুলো বলেছেন সবই মিলে যাচ্ছে, কিন্তু আমাদের তো কিছু করার নাই করিম সাহেব, মিস্টার ফাত্তার সাহেব। আমাদের তো কাজটা করতে হবে, কাজটা করা আমাদের ইম্পর্টেন্ট। এখন আমাদের অনেক কিছু মানতে হবে, অনেক কিছু প্লাস মাইনাস করে আমাদের কাজটা করতে হবে। কাজটা আমরা অবশ্যই করব, কিন্তু তার আগে মানে কাজটা যখন করব সেই সময় আমাদের আসলে চোখ কান একদম খোলা রাখতে হবে। ম্যাডাম, চোখ কান তো খোলাই আছে, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, এবং এই দুটার মিশ্রণে একটা অভিজ্ঞতাও আমার তৈরি হচ্ছে। আমি যতদূর জানি যে মীর সাহেবের চাচার নাম হলো গিয়ে ফিরোজুল ইসলাম চৌধুরী। এখন চৌধুরী আর মীর এই দুটো কি এক হয়ে গেছে বংশ, নাকি আলাদা? আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না ম্যাডাম। না মানে মীর বংশ তো উনি ঠিকই আছে। আমি তো শুনেছি যে চৌধুরী উনি উনার টাইটেল চেঞ্জ করেছে যাতে ওঠার জন্য। হ্যাঁ, কিন্তু এখানে কেন জানি চৌধুরী সাহেবের থেকে মীর সাহেব এখানে এসে জয়েন করলেন। এখানে কোথায় জানি আমার একটা ষড়যন্ত্র মনে হচ্ছে, যে জায়গাটায় যে কিছু একটা ঘুরপাক ঘুরছে। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, আমি সে কখন থেকে কি মানে চৌধুরী বংশ মানে বংশের মধ্যে পড়ে আছে। হ্যাঁ, শুনে একটা কথা বলি, এই পৃথিবীতে বংশ বলে কিছু নেই। বংশের মধ্যে আটকা পড়েছে সে, ধ্বংস হয়েছে সে। হ্যাঁ, আরে বাবা, ধ্বংস তো এখনো হয়নি। ধ্বংসের তো কথা বলে লাভ কি? মীরের জায়গা আছে, চৌধুরীর জায়গা আছে, সব পদবি তো আছেই ভাই। এগুলো নিয়ে কথা বলে তো লাভ নাই। তো যেটা নিয়ে লাভ হবে সেটা নিয়ে কথা বলে। সেটা নিয়েই বলছি। চেয়ারম্যান সাহেব আমাকে একদম ডেকে একদম সরাসরি নির্দেশ দিয়েছেন এই মীর সাহেবের উপর কড়া নজরদারি রাখতে। তো আমাদের দায়িত্ব এখন দুটো হয়ে গেছে। প্রথমত হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা নির্মাণ করতে হবে, এবং দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমাদের স্পাইগিরি করতে হবে। উমা, আমরা শিল্পী থেকে গোয়েন্দায় রূপান্তর হব?
আমাদের কাজ হলো স্ক্রিপ্ট রাইটার, আমি স্ক্রিপ্ট লিখি, উনি আর্ট ডিরেকশন দেন। এখন কি আরেকটা দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে যে আমরা শিল্পী থেকে এখন গোয়েন্দাগিরি করব? জি, তাই তো হচ্ছে। আমরা তো শিল্পকে বিসর্জন দিচ্ছি, দাসত্ব গ্রহণ করতে বসেছি আমরা। আমি একজন আর্ট ডিরেক্টর ফাট্টা, আমি বাধ্য হচ্ছি আমার শিল্প থেকে বেরিয়ে যেতে। আপনি একজন নাট্যকার, যে কলমের আগে সাহিত্য খেলা করে, সে নাট্যকার দাসত্ব গ্রহণ করছেন। সব জায়গায় হ্যাঁ হ্যাঁ জি জি বলে জি সূচক জবাবের জয় জয়কার ঘটিয়ে দিচ্ছেন। কি হবে? কোথায় যাবে আমাদের সৃজনশীলতা? দেখুন ম্যাডাম, আমরা কিন্তু মনে প্রাণে সৃজনে একজন শিল্পী, বলতে পারেন আপাদমস্তক শিল্পী। যেভাবে আপনি দাসত্ব গ্রহণ করছেন, যেভাবে নিজের সবকিছু বিকিয়ে দিচ্ছেন, থাকবে না কোনো কিছু। শিল্প বলে কিছু থাকবে না, ডিরেকশন বলে কিছু থাকবে না, নাট্যকার বলে কোনো কিছু থাকবে না, আর্ট ডিরেক্টর বলে কিছু থাকবে না। সব জলাঞ্জলি দিয়ে যাচ্ছেন আপনি। থাকেন, আপনারা এটা করতে পারেন, মাসুদ করিম সাহেব আপনিও থাকতে পারেন। আমি কিন্তু ফাত্তা সাহেব এখানে থাকতে পারবো না। আমার চোখ দিয়ে যেটা আমি দেখি সরল রেখায়, সাহিত্যের ভিতর দিয়ে আমি সেটার ভিতর দিয়ে যেতে চাই। আমি এখানে থাকবো না। প্লিজ। ও, যেটা বলছেন আপনি স্বেচ্ছায়, অবশ্যই যাব, আলবাত যাব। আপনাকে একটা কথা বলে যাওয়ার আগে, আপনি আর কখনো ডিরেকশনের কাজটি করবেন না দয়া করে। এটা মাসুদ করিম সাহেব আপনাকে বলে যায়। নাটক শিল্প, নাটকে লোকশিক্ষা হয়, নাটকে সমাজের দর্পণ। এই নাটক লিখে দাসত্ব করে, দাসত্বের নাটক লিখে নাটক শিল্পকে অপমান করবেন না, আপনাকে অনুরোধ করছি আমি। আর আমি তো যাচ্ছি। আর দিন দিন হা হা করে, হ্যাঁ সূচক জবাব দিয়ে দাসত্ব বরণ করেন। দাসত্বের জয়ের পুষ্পমাল্য গলায় পরে বসে থাকেন শিল্পটক জাদুঘরে। আপনাদের সাথে অন্তত আমি থাকছি না, পাত্র থাকছি। ম্যাডাম, শুনেন, বাস্তবতার মধ্যে দিয়ে না গেলে এরকম বলাই যায়। 2 দিনও যাবে না, আবার দেখবেন চাকরিতে জয়েন করেছে। না ঠিক আছে, চাকরিতে জয়েন করুক, আসুক। আর ও তো চাকরি করার দরকারও পড়ে না, কারণ বিদেশে তার আত্মীয় স্বজন থাকে, ওখান থেকে কারিগরি টাকা পাঠায়, এখানে অযোগ্য জমিজমা আছে, ওগুলো ভাড়া পায়। এখানে চাকরি করলেই কি না করলেই কি। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম, উনি যখন প্রথমে এই অফিসে আসেন, তখন তাকে আমি ধবধবে সাদা দুধের মতো দেখেছি। সেই লোকটি কি করে পরবর্তীতে দই হয়ে গেল। আর এই দই হওয়ার ফলে আপনি যতই চেষ্টা করেন না কেন, সে কখনোই আর দুধে রূপান্তর হতে পারবেন না। আমি এটাকে আপনি জোর গলায় বলতে চাই। এখন এই আপাতত এই টপিকটা বাদ দিই আমরা। জি জি ম্যাডাম, শেষ। আপনার কতদিন লাগবে? আমার আর 4 দিন লেগে যাবে। 4 দিন লেগে। ভাই, আপনি আমাকে মার্ডার করে ফেলবেন। আপনি 2 দিনের মধ্যে দিবেন আমাকে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, প্লিজ করিম সাহেব, প্লিজ ঠিক আছে। প্লিজ। বাপ বললে যাবে, বাপ বললে যাবে। যান তো একটু যান। সব পাগল নিয়ে বসছি। নুসরাত, আসো আসো, বসো বসো। আমি কমন প্লেসেই বসি, কোনো সমস্যা নেই। শুধু এখানে না, আমি রাস্তার ধারে টং দোকানে বসে চা খাই। তুমি ওর মেয়ের মতো, তোমার সঙ্গে সব প্লেসে আমি কথা বলবো। বলো, আমার মেয়ের কাছে তুমি কেন রিজাইন দিচ্ছ বলো তো? স্যার, আপনি তো জানেন আমার আর মির্জাপুরের মধ্যে একটা ঝামেলা আছেই। আমি আপনাকে মোটামুটি মনে হয় খুঁড়েই বলেছি। তো স্যার, ওই ঝামেলার মাঝখানে আবার ব্ল্যাক ডায়মন্ড স্যার ঢুকে জিনিসটা অনেক বেশি জটিল করে ফেলেছে। ও, ব্লাড ডায়মন্ড কি করছো বলো তো? আমি আপনাকে ডিস্টার্ব করি, আমার চরিত্রে ঝামেলা আছে, আপনি এগুলো তাহলে চেয়ারম্যান সাহেবকে বলে দিচ্ছেন, স্যারকে বলে দিচ্ছেন? অ্যাকশন। মির্জাপুরের ব্যাপারে অ্যাকশন নিতে আমাদের কোনো রকম দ্বিধা হবে না। পিতা পুত্রেরা সেই আগের মতন সেই সুমধুর সম্পর্ক নাই। এখনকার সন্তানরা পিতৃ পরিচয় ভুলে যেতে পারলে বেঁচে যায়। নুসরাতের সাথে যে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক আছে, এটা কি আপনি জানেন বা জানতেন? আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা।